how are you? I think all are well by the grace of Almighty Allah. I am also well. Today I will take you a class of HSC second year. Our topic is punctuation. ইতিমধ্যে এর আগের ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্বস সম্পর্কে তোমরা জেনেছো। তো রাইট ফর্ম অফ ভার্বসের যে রুলসগুলো দিয়েছিলাম আশা করি বাসায় সবাই প্র্যাকটিস করেছো এবং প্যাসেজ আকারে সেগুলো যেভাবে আসে সেগুলো তোমরা প্র্যাকটিস করেছো আশা করি। আজকে আমরা পড়বো আরেকটা টপিক তোমাদের পাংচুয়েশন। যেহেতু তোমাদের পরীক্ষা সামনে চলে এসেছে আমরা আজকে চেষ্টা করবো একটা ক্লাসেই পাংচুয়েশনটা ভালোভাবে একটু সংক্ষিপ্তভাবে ভালোভাবে তোমাদের বুঝিয়ে দেওয়া যায়, আমি সেই চেষ্টাই করবো। তো চলো আজকে আমরা পড়বো পাংচুয়েশন। তো পাংচুয়েশন কি প্রথমে আমরা সেই বিষয়ে একটু জানি। পাংচুয়েশন সম্পর্কে তোমাদের সবারই ধারণা আছে। পাংচুয়েশনকে বাংলায় বলা হয় বিরাম চিহ্ন, অর্থাৎ কোনো কিছু লেখার সময় সঠিক বিরাম চিহ্ন বসানো। কোনো কিছু লেখার সময় কোথায় আমরা কতটুকু থামবো সেই অনুযায়ী যে বিরাম চিহ্নটা আমরা ব্যবহার করি সেটাকে বলা হয় পাংচুয়েশন। তাহলে বোর্ডে দেখো আমি কতগুলো পাংচুয়েশন লিখে দিয়েছি, খেয়াল করো। প্রথমেই আছে আমাদের ফুল স্টপ। ফুল স্টপ হচ্ছে যে পূর্ণ বিরাম চিহ্ন, মানে এখানে বিরাম দিতে হবে সম্পূর্ণ। ফুল স্টপের উদাহরণ যেমন দেখো, সালমা ইজ এ গুড গার্ল। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। যে কোনো বাক্যের পূর্ণ বিরাম হলে, যে কোনো বাক্য শেষ হলে সেখানে আমরা ফুল স্টপটা ব্যবহার করব। যেমন সেই বাক্যটা হতে পারে অ্যাসার্টিভ সেন্টেন্স, আবার সেই সেন্টেন্সটি হতে পারে যেমন কি গেট আউট ফ্রম দ্য ক্লাস, ইম্পারেটিভ সেন্টেন্স। আবার সেই সেন্টেন্সটা হতে পারে অবজেক্টিভ সেন্টেন্স, যেমন মে ইউ বি হ্যাপি। আবার দেখা যাচ্ছে যে এই তিন ধরনের সেন্টেন্স ছাড়াও কিছু ওয়ার্ড আছে, যেই ওয়ার্ডগুলো যেমন কিছু কিছু অ্যাব্রিভিয়েশনের পরে আমাদের কি হয় ফুল স্টপ বসে। যেমন হচ্ছে MA BA, তারপর হচ্ছে MBA। এই যে কতগুলো ডিগ্রি আছে সেই ডিগ্রিগুলোর পরে সাধারণত আমাদের ফুল স্টপ চিহ্ন আমরা ব্যবহার করি। এছাড়াও দেখা যায় সময়, যেমন সময় নির্দেশনা করতে আমরা AM PM এগুলো ইউজ করি। তো এই AM বা PM এগুলোর মাঝখানেও আমাদের কি বসে ফুল স্টপ আমরা ব্যবহার করি। তবে এগুলো ইউজ করা ভালো, তবে MA BA দেখতে এখন অনেক সময় দেখা যাচ্ছে যে ফুল স্টপটা ইউজ না করলেও এটাও কারেক্ট হবে। এখন আসি কমা। কমা চিহ্নটা তোমরা দেখো, খেয়াল করো সবাই, কমা চিহ্ন সবাই জানো। তো কমা হচ্ছে ফুল স্টপ। ফুল স্টপের চেয়ে কমাটা কি যে একটু কম বিরতি দিবে, ঠিক না? কমার চেয়ে কমাটা হচ্ছে যে কম যে বিরাম চিহ্নকে বোঝায়। যেমন বেলাল কমা হেলাল অ্যান্ড করিম মাই ফ্রেন্ডস। এই বাক্যটা খেয়াল করো সবাই। যেমন দুই বা ততোধিক ওয়ার্ডকে সংযুক্ত করেছি অ্যান্ড দ্বারা, এবং অ্যান্ডের আগে যে দুইটা ওয়ার্ড আছে প্রতিটা ওয়ার্ডের আগে কিন্তু কমা বসেছে। হ্যাঁ, তারপরের বাক্যটা খেয়াল করো, ইয়েস আই এম এ স্টুডেন্ট। এই যে ইয়েস বললাম তার মানে হচ্ছে যে এটা ইয়েসের পরে আমরা একটু থেমেছি, ঠিক না? তো এই যে একটা হ্যাঁ বোধক বাক্য বা না বোধক বাক্য বোঝানোর পরে যে আমরা একটা বাক্য শুরু করলাম, ইয়েস আই এম এ স্টুডেন্ট, নো আই ডিডন্ট ডু দ্যাট। এই যে এরকম জাতীয় বাক্যের পরে ইয়েস বা নোর পরে কমা বসবে, তারপর বাকি সেন্টেন্সের পর ফুল স্টপ ইউজ হবে। তারপর দেখো যে কোনো স্যালুশন যখন আমরা বোঝাই, যেমন কোনো গ্রিটিংস, যেমন হ্যালো হাউ আর ইউ, হ্যালোর পরে কি হচ্ছে আমরা কমা ব্যবহার করছি, ঠিক আছে? এছাড়াও বিভিন্ন জায়গায় কমা ব্যবহৃত হতে পারে, যেমন ট্যাগ কোশ্চেন যখন আমরা করি তখন কিন্তু কমা ব্যবহার করি, ট্যাগ কোশ্চেনের আগেও কমা বসে। তাহলে দেখো এরপর আসলে সেমিকোলন। সেমিকোলনটা হচ্ছে কি কমার চেয়ে আরও একটু লং বিরতি যাবে। যেমন সেমিকোলনটার উদাহরণ আমি বোর্ডে লিখে দিয়েছি, টু টেক্স উমান সেমিকোলন টু ফরগিভ ইজ ডিভাইড। তাহলে দেখা যাচ্ছে যে কমার চেয়ে আরও একটু বেশি বিরতির প্রয়োজন হচ্ছে, তখন আমরা সেমিকোলন ব্যবহার করছি। যেমন এই কোলনটা ব্যবহৃত হয় যখন আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ইউজ করি, তখন সেটার মাঝখানে আমাদের সেমিকোলন ইউজ করা হয়। এরপর আসি আমরা কোলনে। কোলন হচ্ছে যখন কোনো কিছু আমরা বর্ণনা করব, যেমন ইট ইজ নাও, এটা দেখো 2:15 বাজে, তাহলে 2টা তারপরে হচ্ছে 15, 2 এর মাঝখানে দিলাম কোলন, তারপর আসলো আমাদের 15। তাহলে এটা হয়ে গেল আমাদের
কোলন, ঠিক আছে। এছাড়াও দেখা যায় যে যখন আমরা কথা বলি, দুইজন ব্যক্তি যদি কথা বলি, যেমন স্বামী বলছে যে হোয়াট আর ইউ ডুইং, স্বামীর পরে কোলন চিহ্ন বসবে। আবার ধরো রাশিদ উত্তর দিচ্ছে, তারপর বসবে রাশিদ উত্তর দিল, তারপর রাশিদ লেখার পরে কোলন, তারপর হচ্ছে আই এম প্লেইং ক্রিকেট। তো এই যে একজন বক্তার বক্তব্য বোঝানোর, বক্তার নামের পরে কোলন বসবে, তারপর তার বক্তব্য বসবে। আবার আরেকজন বক্তার নামের পরে কোলন বসবে, তারপর তার বক্তব্যটা বসবে, ঠিক আছে। এছাড়াও বিভিন্ন বিজনেস লেটারের গ্রিটিংসের হিসেবে আমরা তখন কোলন ইউজ করি। এখন আমরা করব নোট অফ কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্কটা হচ্ছে যে কোথায় যে কোনো প্রশ্নবোধক বাক্যে আমরা তাহলে কোশ্চেন মার্ক ইউজ করে থাকি। যেমন হতে পারে ডু ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলো, অথবা হাউ আর ইউ, যে কোনো কোশ্চেনের আগে আমরা পরে যে কোনো কোশ্চেনের পরে আমরা কোশ্চেন মার্ক ইউজ করি। এরপর আসি এক্সক্লামেটরি মার্কস। এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে সাধারণত যখন কোনো বিষয়, আবেগ ইত্যাদি প্রকাশ পায়, সেগুলোর শেষে আমাদের এক্সক্লামেটরি মার্কসটা বসে। যেখানে আমি সেন্টেন্স লিখেছি অ্যালাস আই এম আনডান, অ্যালাসের পর আমাদের কিন্তু একটা বিস্ময় প্রকাশ পাচ্ছে, সেজন্য এখানে আমরা অ্যালাসের পরে একটা বিস্ময়সূচক মানে এটাকে বলা হয় এক্সক্লামেটরি মার্কস। অ্যালাসের পরে একটা এক্সক্লামেটরি মার্কস বসেছি, তারপরে যথারীতি আমাদের বাক্য শেষে ফুল স্টপ বসেছে। একইভাবে পরে আসি আমরা অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি দেখো উপরে একটা ছোট কমার মতো, কোনো কোনো ওয়ার্ডের শেষের দিকে এই অ্যাপোস্ট্রফিটা ইউজ হয়। এখন অ্যাপোস্ট্রফিটা আসলে কি? অ্যাপোস্ট্রফিটা হচ্ছে দিস ইজ এ উইমেন্স কলেজ। খেয়াল করো, একটি উদাহরণ লিখেছি যে প্লুরাল নাউনের শেষে যখন কি হয় এস বা ইএস না থাকে, তখন পজিটিভ কেসের সময় তখন শেষে আমাদের একটা এস বসে দিতে হয়। দেখো করিমস ফাদার, করিমের বাবা, কেম হিয়ার। করিমস এখানে করিমসের শেষে এই যে দেখো করিমের উপরে পরে এস এর আগে একটা ছোট কমা বসেছে, এটাই হচ্ছে আমাদের অ্যাপোস্ট্রফি, ঠিক আছে। এছাড়া এই যে অ্যাপোস্ট্রফি, এখানে আই এম লিখতে গিয়ে আমরা কি লিখি আই এম, নরমালি আমরা আই এম লিখি, এটাকে যদি ছোট দিই তখন আমাদের কি হয় এই যে আই এর পরে এটা উঠে যায় এম বসে। এইভাবে যে আমরা ওয়ার্ডকে যে সংক্ষিপ্ত করে দিচ্ছি, সংক্ষিপ্তভাবে আমাদের বক্তব্য প্রকাশ করছি, সেটাই হচ্ছে আমাদের অ্যাপোস্ট্রফি। এরপরে আসি ড্যাশ। ড্যাশ তো বোঝা যাচ্ছে যখন একটু বড় আকারের কোনো কিছু আমরা বর্ণনা করি, ড্যাশ তখন এটা এই প্রতীকটা ব্যবহার হয়। যখন অনেকগুলা জিনিসকে একসাথে উদাহরণ দিয়ে বোঝানো হয়, বড় একটা বিরতির প্রয়োজন হয়, তখন এই ড্যাশ ব্যবহৃত হয়। যেমন বাংলাদেশ হ্যাজ মেনি বিউটিফুল প্লেসেস। এরপরে একটা বড় একটা ড্যাশ বসলো, ড্যাশটা হচ্ছে দেখো এখানে নিচে আছে আমাদের হাইফেন, হাইফেন আছে ড্যাশটা একটু বড় চিহ্ন হবে। বাংলাদেশ হ্যাজ মেনি বিউটিফুল প্লেসেস ড্যাশ, যেমন কক্সবাজার সি বিচ, কমা পাহাড়পুর এক্সেট্রা, ফুল স্টপ। তাহলে ড্যাশের ব্যবহার সাধারণত বুঝতে পেরেছো। এছাড়া অনেক সময় কোনো বাক্যের যদি পুনরাবৃত্তি করি সেক্ষেত্রেও ড্যাশ ব্যবহৃত হয়। যেমন হি ইজ এ ভেরি গুড টিচার, তারপর ড্যাশ পারহ্যাপস হি ইজ দ্য বেস্ট, সেক্ষেত্রেও আমাদের ড্যাশ ইউজ হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমরা হাইপেন কোথায় কোথায় ইউজ করব। হাইপেনটা ব্যবহৃত হয় আসলে যে ড্যাশের যে ছোট যে লাইন বোঝায় কিছু কিছু ওয়ার্ড এর ক্ষেত্রে আমরা হাইপেন ইউজ করে থাকি। যেমন কম্পাউন্ড সেন্টেন্সে নাম্বার যখন সে বা অন্য কোনো বড় ওয়ার্ডকে আমরা ভাগ করে যখন বুঝাই, যেমন ব্রাদার ইন ল, ব্রাদারের পরে ব্রাদার একটা শব্দ দেখো, ব্রাদারের পরে একটা হাইপেন বসেছে, তারপরে ইন ল। আবার প্যাসার্স বাই, প্যাসার্স বাইটাকে আলাদা করে একটু বোঝানোর জন্য প্যাসার্সের পরে একটা হাইফেন বসেছে, তারপরে বাই। আবার কোনো নাম্বার বোঝাতে, সংখ্যা বোঝাতে, যেমন 25, 20 পরে একটা হাইফেন বসেছে 25, তারপরে দেখো এক্স প্রিন্সিপাল, এক্স এর পরে একটা হাইফেন বসেছে, তারপর প্রিন্সিপাল বসেছে। এখন আমরা যাব ইনভার্টেড কমা কোথায় ইউজ হয়। দেখো এই যে দুইটা ওয়ার্ডের উপরের দিকে ইউজ হয়, এই যে দেখো দুইটা দুই পাশে ইনভার্টেড কমা। আমরা জানি যে সাধারণত উক্তি, ন্যারেশন বা উক্তি যখন আমরা করি, ডাইরেক্ট স্পিচ থাকে, ইনডাইরেক্ট স্পিচ থাকে, যখন কিনা বক্তার বক্তব্য সরাসরি উপস্থাপন করা হয়, বক্তা যেভাবেই বলতেছে, সেই ক্ষেত্রে আমরা ইনভার্টেড কমাটা ইউজ করি। যেমন হি সেড টু মি, দেখো এখানে কিন্তু দুটো জিনিস, তিনটা জিনিসের ব্যবহার এই লাইনটার মধ্যে আমরা শিখতে পারছি। দেখো হি সেড টু মি, এখানে কিন্তু সে আমাকে বলল, দেখো এখানে এরপর বসে আমাকে
এখন ব্র্যাকেটে কি সামিকে তার পরিচয় লেখা আছে, এ রিনাউন্ড প্রফেসর। সামি, মিস্টার সামি হলেন একজন বিখ্যাত প্রফেসর। এই যে তার পরিচয়টা কোনো কিছু ব্র্যাকেটে সেটা ব্র্যাকেটে সেটা আমরা বুঝালাম। ইন আওয়ার মিটিং, আমাদের মিটিংয়ে আমরা মিস্টার সামিকে ইনভাইট করেছিলাম, সে একজন রিনাউন্ড প্রফেসর। এই রিনাউন্ড প্রফেসর এটা হয়ে গেল আমাদের এই যে ব্র্যাকেটের ভিতরে। তার মানে কোনো মানুষের বা কোনো কিছু সম্পর্কে আমরা যখন তার পরিচিতিটা এটা একটা ব্র্যাকেটের মধ্যে আমরা রাখতে পারি। হ্যাঁ, এছাড়াও যখন নাট্যকাররা নাটক লেখেন, নাটকের বিভিন্ন বক্তব্য লেখার ক্ষেত্রে, নাটকের বিভিন্ন পরিচয় লেখার ক্ষেত্রে তখন আমরা ব্র্যাকেটসটা ইউজ করি। আসো এখন আমরা পাংচুয়েশন সম্পর্কে জানলাম। তোমাদের পাংচুয়েশনের সাথে সাথে যেটা জানতে হবে সেটা হলো গিয়া ক্যাপিটাল লেটার্স। তো ক্যাপিটাল লেটার্স সাধারণত কোথায় কোথায় বসে, যেমন ক্যাপিটাল লেটার্স হচ্ছে যে কোনো সেন্টেন্স যখন আমরা শুরু করব তখন ক্যাপিটাল লেটার্স বসবে। এছাড়া কবিতার প্রত্যেক লাইনে যখন আমরা শুরু করব তখন ক্যাপিটাল লেটার্স বসবে। এছাড়া ধরো যে কোনো MA BA এই প্রতিটা অক্ষরের প্রথম অক্ষর হচ্ছে ক্যাপিটাল লেটার বসবে। আল্লাহর নামের পূর্বে সবসময় কি বসবে, যে ক্যাপিটাল লেটার বসবে। ঠিক আছে, যে কোনো বাক্যের শুরুতে বা যে কোনো কোটেশনের প্রথম ওয়ার্ডেও ক্যাপিটাল লেটার বসবে। তাহলে আজকে আমরা তোমাদের পাংচুয়েশন এবং ক্যাপিটাল লেটার্স নিয়ে আলোচনা করলাম। আশা করি ক্লাসটি সবার ভালো লেগেছে এবং উপকৃত হবে। বাসায় একটু পড়াশোনা করবে, এটা খুবই সহজ একটা টপিকস। এই টপিক্সকে তোমরা ইজিলি নাম্বার ক্যারি করতে পারবে। এই টপিক্সটা সবাই ভালো করে পড়লে ইনশাল্লাহ পরীক্ষা ভালো করতে পারবে। তো আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। আজ এই পর্যন্তই, খুদা হাফেজ।